Dear students, Assalamu alaikum. This is Ismail Hossain, your English teacher. Today I am going to continue the lesson Rules of Right Form Verb. আজকে আমরা রুল নাম্বার 21 থেকে শুরু করব। সেই রুলের স্ট্রাকচারটা আমরা একটু দেখে নিই। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে সিম্পল পাস্ট টেন্স হবে। সো আমরা মনে রাখবো ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এই ফ্রেজটার পরে সিম্পল পাস্ট টেন্স হবে। এটা শুধুমাত্র রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে না, কমপ্লিটিং সেন্টেন্সও পরীক্ষায় প্রায় আসে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে যে ইট ইজ টাইম উই প্লান্টেড এ লট অফ ট্রিজ। সো সিম্পল পাস্ট টেন্স মানে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম। এই যে উই প্লান্টেড এ লট অফ ট্রিজ। তারপর দেখে নিই ইট ইজ হাই টাইম উই স্টপড এনভায়রনমেন্টাল পলিউশন। It is time we all work together against coronavirus. So it is high time এর পরেও কি আমরা সিম্পল পাস্ট টেন্স অর্থাৎ সাবজেক্ট তারপরে ভার্বের পাস্ট ফর্ম ইউজ করব। তাহলে আমাদের মনে রাখতে হবে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এর পরে সিম্পল পাস্ট টেন্স হবে। আমরা নেক্সট রুলে চলে যাই। নেক্সট রুল কি বলছে? নেক্সট রুল হলো ইট ইজ টাইমের মতোই, অর্থাৎ সাবজেক্টের পরে যখন উইশ থাকবে তারপরে আমরা সাবজেক্ট প্লাস ওয়ার অর্থাৎ এখানে পাস্ট টেন্স ইউজ করতে হবে অথবা সিম্পল পাস্ট টেন্স অথবা কি কখনো আমরা মডেল কুড অথবা উড ইউজ করতে পারি। সো কুড অথবা উডের পরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, যেমন কুড বি, উড বি। আমরা এখন এক্সাম্পল দেখি। যেমন এখানে এক্সাম্পলে আমরা দেখতে পাই আই উইশ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেইন। হ্যাঁ, এখন মনে রাখতে হবে যে সাবজেক্ট আই হবে বা উই হবে বা দে হবে, সিঙ্গুলার প্লুরাল যাই হোক না কেন, এখানে ভার্ব কিন্তু অলওয়েজ পি ভার্ব হিসেবে ওয়ার বসবে। কারণ আমরা কোনো কিছু যখন কি করি ইমাজিন করি সেক্ষেত্রে পাস্ট টেন্স অবশ্যই কি হয় বি ভার্ব হিসেবে প্লুরাল ভার্ব বসাতে হয়। তাহলে আই উইশ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেইন। ফর এক্সাম্পলটা দেখি, শি উইশেস শি ওয়ার টলার। হি উইশেস হি হ্যাড আ পশ কার। হ্যাঁ, এই পশ কার মানে একটা অভিজাত অনেক দামি কার। I wish I spoke French. এই যে আমি উইশ করি যে যদি আমি পারতাম। I wish I could be an expert in English. I wish he would be quiet. They wish it would rain. আমরা এখন নেক্সট রুলে দেখি কন্ডিশনালস। ইয়েস, কন্ডিশনাল আসলে কি? আমরা অনেক সময় কথা বলি যেমন যদি তুমি আসো আমিও যাব, যদি তুমি আমার কথা শোনো তাহলে আমি তোমাকে সাহায্য করব। আবার বাবা মা বলে যে যদি তুমি এটা করতে তাহলে দিতাম, বাস্তবে আসলে কি আমরা করিনি তাই দেইনি। ঠিক একইভাবে এভাবে যদি দিয়ে যখন কথা বলবো ইংলিশে ইফ ইউজ করে যখন কোনো সেন্টেন্স শুরু করব তখন এটাকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। সো কন্ডিশনাল সেন্টেন্স এটা হতে পারে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল। সো আমরা প্রথমে জিরো কন্ডিশনাল সম্পর্কে আলোচনা করি। So what is zero conditional? Zero conditional হলো স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা আমরা দেখে নিই। ইফ এর সাথে যখন কি থাকবে সিম্পল পাস্ট প্রেজেন্ট টেন্স থাকবে, অর্থাৎ ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট এর পরের অংশটা কি হবে সিম্পল প্রেজেন্ট, অর্থাৎ এখানে দুইটা ক্লজই সিম্পল প্রেজেন্ট হবে। এখানে দুইটা ক্লজ থাকবে, মনে রাখতে হবে ইফ দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে সেখানে দুইটা ক্লজ হয়। সো আমরা মনে রাখবো জিরো কন্ডিশনাল মানে কি ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট, তারপর অংশটাও কি হবে নেক্সট অংশটাও সিম্পল প্রেজেন্ট। আমরা এখন এক্সাম্পল দেখি। আচ্ছা, এখানে দেখে নিই এখানে ইফ এর সাথে কিন্তু ওয়েন দেওয়া আছে। হ্যাঁ, শুধুমাত্র জিরো কন্ডিশনাল ক্ষেত্রে ওয়েন অথবা ইফ একই মিনিং ক্রিয়েট করে, হ্যাঁ, মিনিং চেঞ্জ হয় না। সেক্ষেত্রে বলতে পারি যেমন এখানে ওয়েন ইউ হিট আইস ইট মেল্টস। হ্যাঁ, এখানে জিরো কন্ডিশনাল কখন ইউজ করব? যখন আমরা কোনো ফ্যাক্ট নিয়ে কথা বলবো, অর্থাৎ কোনো বাস্তব নিয়ে কথা বলবো বা কোনো সাইন্টিফিক্যালি কোনো এক্সপেরিমেন্টাল ট্রুথ গুলা অর্থাৎ ফ্যাক্ট অথবা ট্রুথ নিয়ে কথা বলবো, তখন আমরা জিরো কন্ডিশনাল ইউজ করব। যেমন ওয়েন ইউ হিট আইস ইট মেল্টস। হ্যাঁ, তারপরে দেখে নিই স্নেকস বাইট ইফ দে আর স্ক্যার্ড। ইফ ইউ টাচ এ ফায়ার ইউ গেট বার্নড। ইফ ইট রেইনস দ্য গ্রাস গেটস ওয়েট। তাহলে আমরা কি শিখলাম? অর্থাৎ জিরো কন্ডিশনাল আমরা ইফ এর জায়গায় ওয়েন ইউজ করতে পারি। এখানে দুইটা ক্লজই প্রেজেন্ট টেন্স, কারণ এটা কি ফ্যাক্ট প্রকাশ করছে। আমরা এখন ফার্স্ট কন্ডিশনাল নিয়ে আলোচনা করব, ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট।
অর্থাৎ if এর সাথে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে কিন্তু পরের অংশটা টেন্স চেঞ্জ হয়ে যাবে, পরের অংশটা সিম্পল ফিউচার টেন্স। অথবা সাবজেক্টের পরে আমরা ক্যান অথবা মে এরপরে ভার্ব প্রেজেন্ট ফর্ম, ক্যান মে এগুলো তো মডেল, আর মডেল পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়, এটা আমরা আগেই শিখেছি। এখন আমরা এক্সাম্পল দেখে নিই। If it rains, I won't go to the park. So if it rains, I won't go to the park. এই যে if এর সাথে প্রেজেন্ট টেন্স, পরের অংশটা কি ফিউচার টেন্স। পরের সেন্টেন্সটা দেখি, if he has enough money, if এর সাথে প্রেজেন্ট টেন্স, এই যে he will buy a pair of new shoes. আমরা এখন ফার্স্ট কন্ডিশনাল এক্সাম্পল দেখি যে এখানে প্রথম সেন্টেন্সে কি আছে। আমরা এখন ফার্স্ট কন্ডিশনাল এক্সাম্পল গুলো দেখি, যেমন ইফ ইট রেইনস আই ওয়ন্ট গো টু দ্য পার্ক। সো ইফ এর সাথে যখন প্রেজেন্ট টেন্স হবে বাকি অংশটা কি ফিউচার টেন্স। পরের এক্সাম্পলটা দেখি, ইফ হি হ্যাজ ইনাফ মানি, যদি তার কাছে যথেষ্ট টাকা থাকে সে একটি গাড়ি কিনবে, একজোড়া নতুন জুতা কিনবে, তাহলে হি উইল বাই এ পেয়ার অফ নিউ শুজ। সো ইফ এর সাথে এখানে প্রেজেন্ট টেন্স আছে, পরের অংশটা কি ফিউচার। ঠিক একইভাবে ইফ ক্লজটা আমরা আগে ইউজ করতে পারি, মনে রাখতে হবে ইফ ক্লজ যখন আগে ইউজ করব তখন কি মাঝখানে একটা কমা দিতে হবে, অর্থাৎ পরের ক্লজের আগে একটা কমা হবে। ঠিক একইভাবে পরের সেন্টেন্সটা দেখি যে এখানে কি ফিউচার টেন্সটা আগে লিখলাম, তাহলে ইফ কোথায়, ইফ হলো কি মাঝখানে, ইফ যখন মাঝখানে বসবে তখন কোনো কমার দরকার নেই। তাহলে she will be late if the train is delayed. So she will be late if the train is delayed. So if অংশটা দেখে এখানে প্রেজেন্ট টেন্স যেহেতু, তাহলে প্রথম অংশটা কি আমরা এখানে ফিউচার টেন্স ইউজ করলাম। ঠিক একইভাবে they will miss the bus if they don't leave soon. So এই যে if প্লাস সিম্পল প্রেজেন্ট, বাকিটা কি সিম্পল ফিউচার। তাহলে দুইটা ক্লজ থাকে কন্ডিশনাল সেন্টেন্সে, তাহলে দুইটা ক্লজ দুইটা টেন্সে আমরা ফার্স্ট কন্ডিশনালে দেখলাম। এখন ফার্স্ট ভার্সেস জিরো কন্ডিশনাল। সো ফার্স্ট ভার্সেস জিরো কন্ডিশনালের মধ্যে পার্থক্য কি আসলে? The first conditional describes a particular situation, whereas the zero conditional describes what happens in general. অর্থাৎ সাধারণত কি ঘটে, আর একটা বিশেষ অবস্থা বোঝায়। তাহলে আমরা এখন এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে দুইটার মধ্যে পার্থক্য। If you sit in the sun, you get burnt. Here I am talking about every time a person sits in the sun, the burning is a natural consequence. এটা একটা স্বাভাবিক একটা ফলাফল of the setting. But first conditional যদি এই একই সেন্টেন্স বলতাম তাহলে কিভাবে ইউজ করতাম? If you sit in the sun, you will get burnt. Here I am talking about what will happen today. অর্থাৎ আজকের ঘটনার কথা বলছি, বর্তমানের ঘটনা। Another day might be different. So এটা হলো দুইটা ক্লজের মধ্যে পার্থক্য, দুইটা কন্ডিশনালের মধ্যে পার্থক্য। এখন সেকেন্ড কন্ডিশনালটা দেখি। সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা কি? ইফ এর সাথে যেখানে সিম্পল পাস্ট টেন্স হবে, মনে রাখতে হবে ফার্স্ট কন্ডিশনালে কি হয় সিম্পল প্রেজেন্ট, আর সেকেন্ড কন্ডিশনালে কি হবে সিম্পল পাস্ট টেন্স। এটাকে আবার আনরিয়াল প্রেজেন্ট বলে, মানে অবাস্তব। অবাস্তব কেমন? যেমন যদি তুমি আসতে আমি যেতাম, বাস্তব কথা হলো তুমি কি আসোনি আমি যাইনি। ঠিক একইভাবে সাবজেক্টের পরে কি তখন ওই যে উড অথবা কুড বসবে অথবা মাইট বসবে, অর্থাৎ পাস্ট টেন্স ইফ এর সাথে যখন পাস্ট টেন্স থাকবে তখন উইল না বসে উইলের জায়গায় কি বসবে উড কুড মাইট, তারপরে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা এখন এক্সাম্পল দেখি যে ইফ আই ওয়ান দ্য লটারি, ইফ আই ওয়ান দ্য লটারি আই উড বাই এ বিগ হাউস। সো ইফ এর সাথে যখন কি হয় সিম্পল পাস্ট টেন্স, সো সিম্পল পাস্ট টেন্স মানে তখন উড বাই এ বিগ হাউস। ওটা দেখে নিই, ইফ আই মেড দ্য কুইন অফ ইংল্যান্ড আই উড সে হ্যালো। যদি আমি তার সাথে দেখা করতে পারতাম তাহলে কি করতাম হ্যালো বলতাম। শি কুড ট্রাভেল অল ওভার দ্য ওয়ার্ল্ড ইফ শি ওয়ার রিচ। সো এই যে শি ওয়ার রিচ, সেকেন্ড কন্ডিশন হলো কি মনে রাখতে হবে যে সেকেন্ড কন্ডিশন হলো কি যদি সে ধনী হতো, এই যে রিচ। সো এখানেও কিন্তু কি আমরা ওয়ার ইউজ করব, কখনো ওয়াজ ইউজ করব না। শি মাইট পাস দ্য এক্সাম, শি মাইট পাস দ্য এক্সাম
if she ever studied, অর্থাৎ সে পাশ করতো যদি সে কখনো পড়াশোনা করতো। বাস্তবে আসলে সে কি, আমি জানি যে পড়াশোনা করেনি তাই কি পাশও করেনি। ঠিক একইভাবে আমরা মনে রাখবো যে আবারও দেখে নিই ইফ ক্লজ যখন পরে বসবে তখন দেখি আমরা আসলে কি মাঝখানে কোনো কমা নাই। সো এইটার এটার মধ্যে পার্থক্য হলো ইফ ক্লজটা আগে বসলে মাঝখানে কমা, ইফ ক্লজ পরে বসলে দেয়ার ইজ নো কমা ইন বিটুইন। আমরা এখন দেখে নিই ফার্স্ট ভার্সেস সেকেন্ড কন্ডিশনাল। এইখানে কি বলছে, দ্য ফার্স্ট কন্ডিশনাল ডেসক্রাইবস থিংস দ্যাট আই থিঙ্ক আর লাইকলি টু হ্যাপেন, মানে যেটা আমি মনে করি যে ঘটবে ইন দ্য ফিউচার, ভবিষ্যতে। তো ফার্স্ট কন্ডিশনাল আসলে কন্ডিশন দিয়ে ভবিষ্যতে কি ঘটবে এটা প্রকাশ করে। whereas the second conditional talks about things I don't think will really happen, যেটা আসলে ঘটবে না, it is subjective, it depends on my point of view. So first conditional, if she studies harder she will pass the exam. তাহলে আমরা এখন দেখি এখানে কি if এর সাথে কোন টেন্স, প্রেজেন্ট টেন্স আছে, যদি সে পড়ে তাহলে কি করে পাস করবে। তাহলে কি আমরা এখানে দেখি যে I think it's possible she will study harder and so she will pass. সেকেন্ড কন্ডিশনাল আসলে কি, if she studied harder she would pass the exam. I think that she won't study harder or it's very unlikely and so he won't pass. অর্থাৎ যখন সেকেন্ড কন্ডিশনাল নিয়ে কথা বলবো তখন কি আসলে এটা আমরা কি করব, আনরিয়াল, এটা কিন্তু রিয়েল না, এটা ঘটার সম্ভাবনা নেই। ঠিক একইভাবে আমরা থার্ড কন্ডিশনালটা দেখে নিই। থার্ড কন্ডিশনালও কিন্তু আনরিয়াল, এটাকে বলে আনরিয়াল পাস্ট। ইফ প্লাস পাস্ট পারফেক্ট, অর্থাৎ ইফ এর সাথে পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ আগেরটা সেকেন্ড কন্ডিশনালের পাস্ট সিম্পল হবে, এটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তখন সাবজেক্টে পরে উড, কুড অথবা মাইট হবে, তারপরে এই উড, কুড, মাইটের সাথে হ্যাভ বসাতে, মনে রাখতে হবে উড হ্যাভ, কুড হ্যাভ অর মাইট হ্যাভ, তারপরে কি ভার্বের পাস্ট পার্সিয়াল ফর্ম। আমরা জানি হ্যাভের পরে কিন্তু অলওয়েজ কি হয়, ভার্বের পাস্ট পার্সিয়াল ফর্ম হয়। আমরা এখন এক্সাম্পল দেখব, যেমন ইফ শি স্টাডিড, ইফ শি হ্যাড স্টাডিড শি উড হ্যাভ পাসড দ্য এক্সাম। If she had studied, she would have passed the exam. If we had taken a taxi, we would have missed plane. She would have become a teacher if she had gone to university. He would have been on time for the interview if he had left the house at 9. So আমরা কি দেখলাম যে would have been on time. So he would have been on time for the interview if he had left the house at 9. So আমরা এখানে দেখলাম যে সবগুলো এক্সাম্পলে কি দেখতে পাই, এই যে কি would have, could have অথবা might have, তারপর ভার্বের পাস্ট পার্সিয়াল ফর্ম। যখন কি if এর সাথে কি হয়, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স মানে কি হ্যাড বসবে, ভার্বের পাস্ট পার্সিয়াল ফর্ম পড়বে। সো আমরা তিনটা কন্ডিশনাল শিখে ফেললাম। এখন দেখে নিই থার্ড কন্ডিশনাল আরেকটা স্ট্রাকচার ইউজ করা যায়, সেটা কিভাবে। আমরা ইফ ছাড়াও এই থার্ড কন্ডিশনাল ইউজ করতে পারি। সেক্ষেত্রে কি হ্যাড দিয়ে শুরু করতে হবে, হ্যাড প্লাস সাবজেক্ট, তারপরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল, এবং সাবজেক্টের পরে তখন কি উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ বাকি ক্লজটা সেম থাকবে, শুধু প্রথম ক্লজটাই চেঞ্জ হয়ে যাবে। এক্সাম্পল দেখি, যেমন হ্যাড আই গট 3 days holiday I would have visited my grandparents. হ্যাঁ, তাহলে হ্যাড এর পরে কি বসছে এখানে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো had I got 3 days holiday. So এখানে কিন্তু if দিয়ে বললে কি বলতাম, if I had got 3 days holiday. So আমরা শিখে ফেললাম if ছাড়াও কিন্তু থার্ড কন্ডিশনাল ইউজ করা যায়। So I would have visited my grandparents. Hadn't my mother helped me, I wouldn't have succeeded in life. Had you watched the videos, you would have learned the rules of right form verbs. So তোমার কোনো বন্ধুরা যদি বলে আমি তো কি করি নাই, রাইট ফর্ম ভার্বের রুলস গুলো শিখতে পারি নাই, তখন তুমি এইভাবে বলবা, যদি তুমি দেখতে তাহলে শিখতে। এটাই তার মানে বাস্তব কথা হলো সে দেখেনি, শিখেও নি। এখন সেকেন্ড কন্ডিশনাল আর থার্ড কন্ডিশনালের মধ্যে পার্থক্যটা আসলে কোথায়, এটা একটু দেখে নিই। সেকেন্ড কন্ডিশনাল টকস অ্যাবাউট সামথিং ইন দ্য প্রেজেন্ট হুইচ ইজ পসিবল বিকজ ইটস নট ট্রু। আবার দেখে নিই, দ্য সেকেন্ড কন্ডিশনাল talks about something in the present. আচ্ছা, এখানে সেকেন্ড কন্ডিশনাল ভার্সেস থার্ড কন্ডিশনাল, এই সেকেন্ড কন্ডিশনাল আর থার্ড কন্ডিশনালের পার্থক্যটা কি। দ্য সেকেন্ড কন্ডিশনাল টকস অ্যাবাউট সামথিং ইন
the present which is impossible because it's not true অর্থাৎ unreal, while the third conditional talks about the past to describe a situation that didn't happen and to imagine the result of this situation। তো মনে রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো কি এটা প্রেজেন্ট নিয়ে বলবে যেটা আসলে অবাস্তব বর্তমানে, আর থার্ড কন্ডিশনাল কি যেটা হলো কি পাস্টের অবাস্তব নিয়ে বলবে অর্থাৎ আনরিয়াল পাস্ট। এখন এক্সাম্পল দেখে নিই দুইটার মধ্যে পার্থক্য, যেমন ইফ আই ওয়ার ইউ আই উড গো দেয়ার, তার মানে অ্যাকচুয়ালি আই এম নট ইউ সো ইট ইজ ইম্পসিবল ফর মি টু গো দেয়ার। ইফ আই হ্যাড বিন ইউ আই উড হ্যাভ গন দেয়ার, এটা হলো থার্ড কন্ডিশন। এই যে যদি আমি তোমার জায়গায় থাকতাম বা তুমি হতাম তাহলে আমি সেখানে যেতাম, বাস্তব কথা হলো আই ওয়াজ নট ইউ সো আই ডিড নট গো দেয়ার। ইফ আই হ্যাডেন্ট if I didn't eat so much I wouldn't feel sick। so if এর সাথে যখন কি হবে past tense আছে পরে কি would could might বসছে তাহলে এটা সেকেন্ড কন্ডিশনাল। সো এখানে কি বলছে I eat so much now so I feel sick। if I hadn't eaten so much I wouldn't have felt sick but I did eat a lot and so I did feel sick। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখলাম যে আসলে কি যে যদি আমি না খেতাম তার মানে বাস্তবে আসলে আমি খেয়েছিলাম এই জন্য আমি সিক ফিল করছি। এখন আমরা দেখব এই যে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল কিভাবে প্র্যাকটিস করব। এভাবে যদি প্র্যাকটিস না করি তাহলে আমরা মনে রাখতে পারবো না। প্রথমে একটা সেন্টেন্স তৈরি করব ইফ দিয়ে, যেমন ইফ আই উইন এ লটারি, যদি আমি একটা লটারি জিতি তাহলে কি করব আই উইল বাই এ কার, আমি একটি গাড়ি কিনবো। এটাকে যদি ফার্স্ট সেকেন্ড কন্ডিশনাল করি তাহলে কি হবে ইফ আই ওয়ান এ লটারি আই উইল বাই এ কার। থার্ড কন্ডিশনাল করি তখন কি হবে ইফ আই হ্যাড ওয়ান আ লটারি আই উড হ্যাভ বট এ কার। তাহলে এখানে দেখে নিই যে উইন আছে, উইনের পাস্ট টেন্সে কি ওয়ান হয়ে গেছে, পাস্ট পারফেক্টে কি হয়েছে হ্যাড ওয়ান। ঠিক একইভাবে এখানে উইল বাই আছে, উইলের জায়গায় উড হয়েছে, আর লাস্ট ওয়ানটা কি হয়েছে উডের জায়গায় উড হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্সিয়াল ফর্ম। তাহলে এইভাবে যদি কয়েকটা সেন্টেন্স আমরা এক্সাম্পল নিজে নিজে প্র্যাকটিস করি মুখে মুখে বলে এবং খাতায় লিখে তাহলে আমাদের মনে থাকবে। We will fail if we do not try। সো আমরা ফেল করব যদি আমরা চেষ্টা না করি। তা মনে রাখতে হবে এই যে এখানে ইফ ক্লজটা কিন্তু পরে ইউজ করেছি, তাহলে এখানে প্রেজেন্ট টেন্স এখানে ফিউচার। পরেরটা দেখে নিই we would fail if we did not try, আবার we would have failed if we had not tried। সো আমরা এইভাবে ইফ ক্লজটা আগে পরে দুইভাবে প্র্যাকটিস করব। তারপর আরেকটা বিষয় লক্ষ্য করি এখানে আনলেস, আনলেস অর্থটা কি আসলে, আনলেস অর্থ যদি না, এটা হল ইফ নট। হ্যাঁ, অর্থাৎ ইফ এর নেগেটিভকে আমরা আনলেস ইউজ করতে পারি, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সে নেগেটিভ সেন্টেন্সে অর্থাৎ ডোন্ট ডিডেন্ট অথবা হ্যাডেন্ট ইউজ না করে আমরা আনলেস ইউজ করতে পারি। কিভাবে আনলেস ইউ কল মি ইউ উইল নট গেট মাই হোয়ার অ্যাবাউটস। হোয়ার অ্যাবাউটস মানে খোঁজ খবর, যদি তুমি আমাকে কল না করতে তুমি আমার খোঁজ খবর পেতে না। আনলেস ইউ কল্ড মি you would not get my whereabouts. Unless you had called me, you would not have got my whereabouts. So এইভাবে আমরা কি করব unless দিয়েও প্র্যাকটিস করব। রুল নাম্বার 24, আমরা কন্ডিশনাল শেষ করলাম। এখন নেক্সট রুল কি বলছে, the on of, any of, each of, either of, neither of, এগুলোর পরে আমরা প্লুরাল নাউন ইউজ করব, এরপরে কি সিঙ্গুলার ভার্ব ইউজ করব। মনে রাখতে হবে on of, any of, each of, either of অথবা neither of এর পরে প্লুরাল নাউন অথবা প্রোনাউন হলেও সেটা প্লুরাল হবে, কিন্তু ভার্ব কি সিঙ্গুলার। এক্সাম্পল দেখি, one of the problems in Dhaka city is traffic jam। ওই যে on of এর পরে নাউন প্লুরাল problems, কিন্তু ভার্ব কি সিঙ্গুলার। one of my friends is very introvert, মানে খুবই অন্তর্মুখী। any of the books was on the table। so এই যে any of এর পরে নাউন প্লুরাল কিন্তু ভার্ব কি সিঙ্গুলার। each of the girls is given a pen। এই each of এর পরে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার। either of them has stolen the watch। এখানেও ঠিক একইভাবে এই either of এর পরে কি নাউন প্রোনাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার। neither of the boys and girls is absent today। সো এখানে neither of এর পরে নাউন কি হয়েছে প্লুরাল কিন্তু ভার্ব কি সিঙ্গুলার। আমরা নেক্সট রুলে চলে যাই। Yes, আমরা এই ভুলটা প্রায় করি, এ নাম্বার অফ কে আমরা সিঙ্গুলার মনে করি আসলে কিন্তু এ নাম্বার অফ হলে কি এ নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন ইউজ করব, এরপরে কি প্লুরাল ভার্ব ইউজ করব। আর দা নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন ইউজ করতে পারি সমস্যা নাই, কিন্তু ভার্ব কি হবে সিঙ্গুলার হবে।
Even examples দেখি, a number of students are going to the picnic. So a number of students are going to the picnic. তারপরে দেখি the number of students is increasing day by day. So a number of মানে অনেক অনেক শিক্ষার্থী যাচ্ছে, আর the number মানে সংখ্যাটি, এটা সংখ্যাটি বোঝাচ্ছে। So the number হলো always singular, মনে রাখতে হবে। The number of students is increasing day by day. আমরা এখন নেক্সট রুলে চলে যাই। এই যে the প্লাস অ্যাডজেক্টিভ প্লাস প্লুরাল ভার্ব, মনে রাখতে হবে। অর্থাৎ অ্যাডজেক্টিভের আগে যখন দি ইউজ হবে তখন সেটা কিন্তু আর অ্যাডজেক্টিভ থাকে না, সেটা প্লুরাল কমন নাউন হয়ে যায়। সেক্ষেত্রে ভার্ব কি হবে? প্লুরাল হবে। আমরা যেমন দেখে নিই পোর, যেমন আমরা বলি পোর কিন্তু কখনো কি এরকম এ পোর ম্যান, আমরা এই পোরের সাথে একটা নাউন বসাই তখন তার আগে এ এন বসাই। ঠিক একইভাবে আর্টিকেল দি যখন বসবে পোরের আগে তখন সেটার মিনিং চেঞ্জ হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে গরিব না গরিবেরা। সো মনে রাখতে হবে পুরো জাতিকে তখন বোঝাবে, হ্যাঁ পুরো গ্রুপকে বোঝাবে। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে অবশ্যই কি ভার্ব প্লুরাল দিতে হবে। দ্য পুয়ার আর নট অলওয়েজ হ্যাপি, সামটাইমস দ্য রিচ ডু নট। আচ্ছা দ্য রিচ কিন্তু প্লুরাল, এই জন্য ডু নট হয়েছে, তা না যদি সিঙ্গুলার সাবজেক্ট হতো তাহলে কি বলতাম? ডাজ নট। সো দ্য রিচ ডু নট কেয়ার এনিবডি। দ্য ইনজুর্ড, এই যে অসুস্থরা, আহতরা, সরি, দ্য ইনজুর্ড হ্যাভ অলরেডি বিন টেকেন টু দ্য হসপিটাল। দ্য পায়াস, ধার্মিকেরা, দ্য পায়াস ডু নট হ্যাঙ্কার আফটার ওয়ার্ল্ডলি গেইন, অর্থাৎ তারা পার্থিব কোনো অর্জন পিছনে তারা ছোটে না। তাহলে আমরা কি করব? মনে রাখবো অ্যাডজেক্টিভের আগে যখন দি বসবে তখন কি হবে? প্লুরাল ভার্ব হবে। নেক্সট হল সাবজেক্টের পরে যদি কখনো প্রিপজিশনাল ফ্রেজ থাকে তখন এরপরে যে ভার্ব বসবে সেই ভার্বটা আসলে কোন অনুযায়ী, অর্থাৎ এই সাবজেক্টের দিকে তাকাতে হবে। প্রিপজিশনাল ফ্রেজের মধ্যে একটা প্লুরাল নাউন থাকতে পারে বা সিঙ্গুলার নাউন যাই থাকুক না কেন, এটার উপরে কিন্তু ভার্ব ডিপেন্ড করবে না। এই জন্য বলছি প্রিপজিশনাল ফ্রেজ হ্যাজ নো ইফেক্ট অন দ্য ভার্ব। সো প্রিপজিশনাল ফ্রেজের ভার্বের পরে কোনো ইফেক্ট থাকবে না। এখানে আমরা এক্সাম্পল দেখি, দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজেস ইজ ভেরি ইন্টারেস্টিং। এই সেন্টেন্সে এই যে দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজেস, এখানে অফ ল্যাঙ্গুয়েজেসটা কিন্তু কি প্রিপজিশনাল ফ্রেজ, কিন্তু এটা কিন্তু সাবজেক্ট না, মূল সাবজেক্ট কিন্তু এই যে প্রিপজিশনের আগে সাবজেক্ট থাকে। দ্য স্টাডি এই জন্য ইজ বসছে, দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজেস ইজ ভেরি ইন্টারেস্টিং। ল্যাঙ্গুয়েজেস যদি সাবজেক্টের জায়গায় থাকতো তাহলে আমরা অবশ্যই কি করতাম? আর বসাতাম, কারণ এটা প্লুরাল, কিন্তু এটা মূলত সাবজেক্ট না। ঠিক একইভাবে সেভারাল থিওরিজ, এই যে এখানে কিন্তু প্লুরাল সাবজেক্ট, তাহলে ভার্ব প্লুরাল হয়ে যাবে। সেভারাল থিওরিজ অন দিস সাবজেক্ট হ্যাভ বিন প্রপোজড। দ্য ইফেক্টস অফ দ্যাট ক্রাইম, এই যে অফের আগে যেটা আছে দ্য ইফেক্টস, এটা হলো সাবজেক্ট, তাহলে কি হবে? ভার্ব প্লুরাল। দ্য ইফেক্টস অফ দ্যাট ক্রাইম আর লাইকলি টু বি ডেভাস্টেটিং। The price of rice, wheat, edible oil, sugar and many other essential commodities. এখানে বলছে যে এই যে প্রাইস, ওয়েট, এডিবল অয়েল, এই যে ভোজ্য তেল, সুগার অ্যান্ড মেনি আদার এসেনশিয়াল কমোডিটিস, এই নিত্য প্রয়োজনীয় যে পণ্যদ্রব্য, এগুলো বাড়ছে না, এগুলো দাম বাড়ছে। হ্যাঁ ইয়েস, দাম বাড়ছে, এই জন্য দামটা সাবজেক্ট। দ্য প্রাইস ইজ ইনক্রিজিং ডে বাই ডে। এখন মূলত আসলে আমরা তো অনেকগুলো রুলস শিখলাম, এই রুলসগুলো যদি আমরা মুখস্থ করি তাহলে আসলে মনে থাকবে না, এটা মূলত আমরা প্র্যাকটিস করতে হবে। তো আমরা আসলে কীভাবে প্র্যাকটিস করব? তো এখন আমরা আলোচনা করব যে এখানে প্র্যাকটিসের ধরনটা কেমন হবে। সো আমি এখানে একটা এক্সারসাইজ দিয়েছি, এক্সারসাইজটা একটা টপিকের উপরে, মূলত ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এই টপিকের উপরে। এখন দেখি আমরা এখানে প্রথম সেন্টেন্সে দেখি দ্যাট ইংলিশ, এখানে বি ভার্ব। সো এখানে ইংলিশ যদি সাবজেক্ট হয় তাহলে কি হবে? বি ভার্ব হিসেবে এম ইজ আর, am is are. So English third person singular, এই জন্য আমরা এখানে কি ইউজ করব? is ইউজ করব। So that English is an international language, এই যে that English is an, অর্থাৎ ইংরেজি যে একটা আন্তর্জাতিক ভাষা, এটা কিন্তু একটা সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য এই যে নিড না হয় এখানে কি হবে? একটা এস যোগ হবে। নিডস নো হোয়াট, মনে রাখতে হবে দরকার নেই, আসলে কি দরকার নেই। নিডস মানে দরকার, আর নিডস নো মানে দরকার নেই। কিসের দরকার নেই? কি বুঝালে নাউন হয়, নাউন মানে সেটা জেরান্ড হয়ে যাবে। সো তখন আমরা কি করব? আইএনজি ইউজ করব। তো নিডস নো টেলিং। ঠিক একইভাবে
পরের সেন্টেন্সে দেখি about 350 million people, এই যে পিপলটা সাবজেক্ট, use it, সো সাবজেক্ট যখন প্লুরাল তখন কি ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা মূলত একটা প্যারাগ্রাফ, আর প্যারাগ্রাফ সাধারণত আমরা প্রেজেন্ট টেন্সে লিখব। তাহলে কি হবে, people use it as a first language and another 350 million people, এই যে people কিন্তু প্লুরাল সাবজেক্ট, এই জন্য ভার্ব প্লুরালই থাকবে, এখানে কোনো চেঞ্জ হবে না, use it as a second language। পরের সেন্টেন্স আবার দেখি, ইংলিশের পরে আবার বি ভার্ব আছে, তাহলে আমরা বি ভার্বের জায়গায় কি ইউজ করব, ইংলিশ ইজ নাও দ্য লিঙ্গুয়া ফ্রাঙ্কা, লিঙ্গুয়া ফ্রাঙ্কা মানে প্রধান ভাষা বা সাধারণ ভাষা অফ দিস গ্লোবাল ভিলেজ। ইট, ইটের পরে ইটও কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, তখন বি ভার্ব হিসেবে আমরা কি ইউজ করব, ইজ ইউজ করব। সো ইট ইজ এসেনশিয়াল টু, এই যে টুর পরে আমরা শিখেছিলাম ইনফিনিটিভ, টু মানে ইনফিনিটিভ, সব টু কিন্তু ইনফিনিটিভ না, কিছু টু প্রিপোজিশন আছে, সেগুলো আমরা কিছু ফ্রেজ শিখেছি, তখন কিন্তু জেরান হয়। তাহলে এখানে ইট ইজ এসেনশিয়াল টু মেক, এখানে কোনো চেঞ্জ হবে না, টুর পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম, ইন্টারন্যাশনাল কমিউনিকেশনস। সো মোস্ট অফ দ্য টেলিফোন কলস, এই যে মোস্ট অফ দ্য টেলিফোন কলস, এটা কিন্তু এই যে মোস্ট অফ অধিকাংশ, অধিকাংশ বোঝাতে কি হয়, একের বেশি, এই জন্য কি হবে, এই যে মেক, এখন যদি আমরা এখানে মেকই যদি ইউজ করি তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হবে, কারণ অধিকাংশ কলগুলো করা হয়, এটা কিন্তু একটা প্যাসিভ ভয়েস, কে করে কারা করে, আমরা যে অ্যাক্টিভ প্যাসিভ শিখেছিলাম মনে আছে, যে আসলে কোনো অ্যান্সার নাই, সেক্ষেত্রে আমরা এটা প্যাসিভে ইউজ করব। তখন কি হবে, প্যাসিভ মানে এটা সিম্পল প্রেজেন্ট প্যাসিভ, প্যাসিভ মানে অ্যামিজার বসবে, তারপরে কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আমরা জানি মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, মেক, মেড, মেড, মেক, মেড, মেড, সেক্ষেত্রে আমরা কি করব, এই যে মেকটাকে মেড করে দেব। সো মোস্ট অফ দ্য টেলিফোন কলস আর মেড ইন ইংলিশ, অধিকাংশ কলগুলো কিসে করা হয়, ইংরেজিতে করা হয়। দিস, দিসও কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে দিসের পর আমরা ইজ ইউজ করব। সো দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড কমার্স। ইফ ওয়ান, ওয়ান সিঙ্গুলার সাবজেক্ট, এই যে সিম্পল প্রেজেন্ট টেন্স, এই যে ভার্বের সাথে এস যোগ করব। ইফ ওয়ান ওয়ান্টস টু, এই টুর পরে প্রেজেন্ট ফর্ম, টু পারসু হায়ার স্টাডিজ, যদি উচ্চশিক্ষা অনুসন্ধান করতে চাই। ওয়ান মাস্ট, এই যে মাস্ট হলো মডেল অক্সিলারি, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওয়ান মাস্ট লার্ন ইংলিশ। সো এইভাবে আমরা কি করব, এভাবে আমরা যদি প্র্যাকটিস করি তাহলে কি আমরা মনে রাখতে পারবো। হ্যাঁ, তাহলে মনে রাখতে হবে যে আমরা যা কিছু পড়ি আমরা একটু সুনজরে, হ্যাঁ, আমাদের আসলে নজর বেশি ভালো না, এই নজরকে উন্নত করতে হবে, আমরা সুনজরে কি করব, দেখব প্রত্যেকটা সেন্টেন্সে যা কিছু পড়ি, প্রত্যেকটা সেন্টেন্সের ভার্বটা কোন ফর্মে আছে, এটা যদি এইভাবে দেখার যদি অভ্যাস গড়ে তুলি তাহলে ইনশাল্লাহ আমরা রাইট ফর্ম ভার্বে আর ভুল করব না, এবং আমাদের পড়তে অনেক মজা লাগবে। আমরা পরের পেজে যাই, দেখি বিকজ মেজরিটি অফ দ্য বুকস অ্যান্ড জার্নালস, এই যে মেজরিটি অফ দ্য বুকস, এখানে কিন্তু এটা প্লুরাল সাবজেক্ট, অধিকাংশ বইপত্রগুলো আর কি, অ্যান্ড জার্নালসগুলো কি ইংরেজিতে লেখা হয়েছে, কে লিখেছে কারা লিখেছে অ্যান্সার নাই, এটাও কিন্তু প্যাসিভ ভয়েস, সেক্ষেত্রে কি করতে হবে, ভার্ব যেহেতু প্লুরাল, সাবজেক্ট যেহেতু প্লুরাল, তো ভার্বও প্লুরাল হবে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, আর ইউজ করব। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, আর ইউজ করব। সো দ্য মোস্ট অফ দ্য বুকস আর, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব।
ভার্বের past partial form ইউজ করলে আর written, write, wrote, written in English. Not only this, good command over English is a good command to subject. Good command is a singular subject, এই জন্য ভার্বের সাথে একটা is বলবে, simple present tense. Helps a man to tour পরে verb present form, to get a good job and handsome salaries. এই যে tour পরে আবারও ভার্বের এই যে to be, তো tour পরে ভার্বের present form, এখানে be থাকবে, to be a pilot, navigator, tourist, guide, telephone operator, receptionist, catering manager, postman, interpreter মানে দোভাষী, or an employee at any multinational company or foreign firm. On must, এই must এর পরে কিন্তু কি হবে ভার্বের present form. On must speak English. In fact, on এই যে on এর পরে এখানে have আছে, on কিন্তু সিঙ্গুলার, আর সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কি বসে, has বসে. One has to learn one's mother language because a man's এই যে মানুষের কি মানে এটা নাউন, মনে রাখতে হবে কি বুঝালে সেটা নাউন হয়, সেক্ষেত্রে আমরা জেরান্ড ইউজ করবো। তাহলে কি বলতে হবে, ফেলিং, ভার্ব আইএনজি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি হবে, বিকজ এ ম্যানস ফেলিং, এই যে কমা দিয়ে যখন সাবজেক্ট হবে বা অ্যান্ড দিয়ে যখন কি হবে, সরি কমা দিয়ে যখন ভার্ব হবে তখন সবগুলো একই ফর্মে বসবে, ঠিক আছে। থিঙ্কিং অ্যান্ড হিজ ক্রিয়েটিভ ফ্যাকাল্টি, এই যে সাবজেক্ট কতগুলো, অনেকগুলো, ফিলিং, থিঙ্কিং অ্যান্ড ক্রিয়েটিভ ফ্যাকাল্টি, এই জন্য এরপরে কি বসবে, ভার্ব আর হবে। সো আর বেসড অন মাদার ল্যাঙ্গুয়েজ, আর বেসড অন মাদার ল্যাঙ্গুয়েজ। তো আমরা এখন চলে যাই পরের পেজে। দিস ইজ মোর, এছাড়াও উই শুড লার্ন, এই যে শুড কিন্তু মডেল অক্সিলারি, এই জন্য শুডের পরে কি হচ্ছে, ভার্ব প্রেজেন্ট ফর্ম হচ্ছে। উই শুড লার্ন অন অর টু ফরেন ল্যাঙ্গুয়েজেস, ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ, এই যে দুইটা ভাষা, মে বি, এই যে মেটা হোটেল মডেল অক্সিলারি, এরপরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম এটাই থেকে যাবে, টু নাইস ল্যাঙ্গুয়েজেস, বাট নাও ইংলিশ ইজ দ্য টপ প্রায়োরিটি অ্যান্ড পিপল, এই পিপলের পরে কি আবারও প্লুরাল ভার্ব বসবে, তাহলে পিপলের পরে আমরা কি লিখবো, আর ভেরি কিন টু মাস্টার, এর রপ্ত করতে তারা আগ্রহী, টু মাস্টার, টুর পরে প্রেজেন্ট ফর্ম, দিস ইন্টারন্যাশনাল অক্সিলারি ল্যাঙ্গুয়েজ, ড্যাশ নলেজ, এই যে এখানে কি আছে, ওয়ার্কিং নলেজ, সো ওয়ার্ক নলেজ অর ওয়ার্কিং নলেজ, এখানে মূলত এটা জেরান্ড, সরি জেরান্ড না, প্রেজেন্ট পার্টিসিপল, এই নলেজ নাউন, নাউনের আগে যে ভার্ব বসছে এটা তখন কি হচ্ছে, ভার্ব আইএনজি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি লিখবো, কি ওয়ার্কিং নলেজ অর কমিউনিকেটিভ কম্পিটেন্স, এই যে মনে রাখতে হবে যখন অর থাকবে, দুইটা অর দিয়ে দুইটা সাবজেক্টকে জয়েন করে তাহলে পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। আমরা যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টগুলো, কয়েকটা রুলস আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের, এই রুলগুলো যদি শিখে রাখি তাহলে সিঙ্গুলার প্লুরাল জন্য সমস্যা হবে না। আচ্ছা, অর এর পরের সাবজেক্ট, তাই কমিউনিকেটিভ কম্পিটেন্স, এটা সিঙ্গুলার সাবজেক্টের জন্য একটা ভার্বের সাথে কি বলবে, এস বলবে, রেফার্স টু দ্য অ্যাবিলিটি অফ, এই যে অফ হলো প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে কি হয়, ভার্ব আইএনজি হয়ে যাবে, তাহলে কি হবে, অফ ইউজিং দ্য ল্যাঙ্গুয়েজ ইন রিয়েল লাইফ সিচুয়েশনস, অ্যান্ড at present almost all educated people are keen to learn what, keen to learn present form communicative English so that they can, a can টা মডেল অক্সিলারি, এরপরে ভার্ব প্রেজেন্ট ফর্ম যা আছে তাই বসে যাবে, can understand, একটু আগে বললাম যদি কোনো কমা দিয়ে বা অর দিয়ে অ্যান্ড দিয়ে যদি সাবজেক্ট আমরা ভার্ব বসাই তাহলে একই ফর্মে বসাবো, আন্ডারস্ট্যান্ড অর লিসেন, স্পিক, রিড অ্যান্ড রাইট ইট ইজিলি, এই যে ক্যান এর পরে সবগুলো ভার্বই কি হয়েছে, প্রেজেন্ট ফর্ম। এখন আমরা চলে যাব নেক্সট পেজে। এখানে বলছে রিয়ালাইজ, এখানে শব্দটা হলো কি, মূল শব্দটা রিয়ালাইজ। সো এখানে যে রিয়ালাইজ দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ, এভাবে বললে তো সেন্টেন্স হবে না, দ্য ইম্পর্টেন্সটা নাউন, তখন আমাদের কি বলতে হবে, রিয়ালাইজিং দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ, উই মাস্ট, এই মাস্টের পরে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, উই মাস্ট লার্ন ইংলিশ অ্যাট এনি কস্ট as a citizen of this global village, এই বিশ্ব গ্রামের নাগরিক হিসেবে one cannot help, আমরা শিখেছিলাম যে cannot help বা could not help এর পরে gerund হয়, তাহলে আমরা কি করব, এখানে cannot help এর পরে gerund ইউজ করব, cannot help learning English to keep pace, to keep in touch with the amazing inventions and discoveries of science and technology, এই বিজ্ঞানে প্রযুক্তির যে অ্যামেজিং আবিষ্কারগুলো, যে এইগুলো ব্যবহার করতে গেলে, সম্পর্কে জানতে গেলে, ইন্টারনেট ব্যবহার করতে গেলে, মোবাইল ব্যবহার করতে গেলে, কম্পিউটার, ল্যাপটপ, সো সবই আমাদের ইংরেজিতে
কি এটার ইয়েগুলো কমান্ডগুলো ইংরেজিতে, ল্যাঙ্গুয়েজ ইংরেজিতে, এই জন্য কি করতে পারি আমরা এগুলো জানলে আমাদের জন্য, ইংরেজি জানলে এগুলো ব্যবহার করা সহজ হয়ে যাবে। বলছে ইংলিশ ইজ দ্য গেটওয়ে, ইংলিশ হলো প্রবেশদ্বার কিসের, টু দ্য মিস্ট্রিয়াস ওয়ার্ল্ড অফ নলেজ অ্যান্ড উইজডম, দেয়ারফর ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। এই যে হাই টাইম আছে, তাহলে আমরা শিখেছি হাই টাইমে পরে সিম্পল পাস্ট টেন্স হবে, ইট ইজ হাই টাইম উই লার্নড ইংলিশ, এখনই সময় আমাদের ইংরেজি শেখার, উইথ এ ভিউ টু, কি জন্য শিখবো, উইথ এ ভিউ টুর পরে জ্যান্ড হয় আমরা শিখেছিলাম, তাহলে উইথ এ ভিউ টু কিপিং, উইথ এ ভিউ টু কিপিং পেস উইথ দ্য ফাস্ট, ফাস্ট আসলে কি, এই যে ফাস্ট মুভ ওয়ার্ল্ড বললে তো হবে না, তখন কি এই যে মুভটা তখন কি হয়ে যাবে, প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে, তো ফার্স্ট মুভিং ওয়ার্ল্ড অফ ইনফরমেশন টেকনোলজি। আমরা এখন ফাইনালি পুরো প্যারাগ্রাফটা আরেকবার দেখি। So this is the ending of the day. See you next week inshallah. Khuda Hafiz. Bye bye.